হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান, ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে একদম ফার্স্ট থেকে আমরা শুরু করব। প্রথম থেকে আমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টার একটু একটু করে সুন্দর করে ভেতরে ঢুকে বুঝে নিই, তাহলে কিন্তু আমরা মাধ্যমিকে অবশ্যই রেজাল্টটা ভালো পাবো। যারা এবারে মাধ্যমিক দেবে তারাও কিন্তু দেখে নিতে পারো। খুব সহজেই আমরা প্রথম চ্যাপ্টারটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা যদি মনে করো কাজের আছে, আমরা প্রত্যেকটা পেজের পড়া তোমাদের জন্য করে দিচ্ছি। যারা দশম শ্রেণী, মেন কথা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য, এবং আমি ক্লাস 1 থেকে একদম 10 অবধি প্রত্যেকটা ক্লাসের পড়া কিন্তু পেজ ধরে ধরে করে দিই, এবং পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতিও করে দিই কোশ্চেন সেট দিয়ে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নেবে। আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে তৃষা। তৃষা হাত তোলো। তৃষা হাত তোলো। শোনা যাচ্ছে তৃষা? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা ভৌত বিজ্ঞানটা আজকে শুরু করি, তাই তো? হ্যাঁ স্যার। তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, তাই তো? হ্যাঁ। তো পরিবেশের জন্য ভাবনা, তো আমাদের পরিবেশটা কি কি নিয়ে তৈরি? পরিবেশ বলতে কি বোঝো? আমাদের চারিপাশে গাছপালা, গাছপালা, পশু মানুষ, গরু, ছাগল, কুকুর, বেড়াল, যত রকমের জীবজন্তু আছে সবাই, কেউ বাদ যাবে না। নোংরা, ভালো মন্দ, জলাশয় সবকিছু মিলে আমাদের পরিবেশ, তাই তো? হ্যাঁ স্যার। পরিবেশের দুটো উপাদান, জড় উপাদান আর সজীব উপাদান, হ্যাঁ। দুটো উপাদান। তো আমাদের পরিবেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে দামি উপাদান হচ্ছে বায়ুমণ্ডল। কি কি বললাম? বায়ুমণ্ডল। আমাদের এই পৃথিবীকে ঘিরে রয়েছে একটা হালকা গ্যাসীয় পদার্থের আস্তরণ। এটা আমরা দেখতে পাই না, এই আস্তরণটা আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। আর এটা না থাকলে মানুষ বাঁচবে না, কোনো জীবই বাঁচবে না, তাই না বলো? হ্যাঁ স্যার। এই বায়ুমণ্ডলটা গঠিত হয় বিভিন্ন রকম উপাদান দিয়ে। যেমন ধরো, নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, 78% থাকে। মানে এইটা ধরো একটা গোটা রুটি, তার মধ্যে প্রায় 3 ভাগ নাইট্রোজেন থাকে, এই পুরোটাই নাইট্রোজেন থাকে। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ স্যার। সব থেকে বেশি কোন গ্যাস থাকে বললাম? নাইট্রোজেন। তারপরে থাকে অক্সিজেন। অক্সিজেন মোটামুটি ধরো এতটা থাকে, 20 ভাগ। পরীক্ষায় কোশ্চেন আসবে কত ভাগ নাইট্রোজেন থাকে, কত ভাগ অক্সিজেন থাকে। 20 ভাগ অক্সিজেন থাকে, আর নিষ্ক্রিয় গ্যাস এবং অন্যান্য গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এরা থাকে বাকিটা। বুঝতে পেরেছো? 1% মতো নিষ্ক্রিয় গ্যাস থাকে, আর খুব কম পরিমাণে থাকে কার্বন ডাইঅক্সাইড। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা খুব মারাত্মক গ্যাস, একটু থাকলেই পুরো পরিবেশকে গরম করে দেয়, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো জানলাম, যেখানে মূলত 4টি গ্যাস থাকে: নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড। এবার উচ্চতা হিসেবে আমরা কিন্তু দেখব। উচ্চতা হিসেবে সব গ্যাস তো সব জায়গায় বেশি থাকে না, সব জায়গায় বেশি থাকে না। তাহলে এই গ্যাসটা কত দূর পর্যন্ত থাকে? 1600 কিলোমিটার পর্যন্ত থাকে। মানে আমাদের পৃথিবী থেকে 1600 কিলোমিটার পর্যন্ত উঁচু পর্যন্ত গ্যাসটা থাকে, এই বাতাসটা থাকে, বায়ুমণ্ডলটা থাকে। তাহলে প্রথম কোশ্চেন এখান থেকে আসতে পারে, পরিবেশ কাকে বলে? এটা তো তুমি ভালোই বলেছো, যে কোনো প্রাণী, উদ্ভিদ বা তার জীবনচক্রে যে কোনো সময়ে যে সকল জীব বা জড় উপাদানগুলির দ্বারা প্রবাহিত হয়, মানে যা যা আমার জীবনে আসে, যা যা যে কোনো প্রাণীর জীবনে আসে, সবই হচ্ছে, সব কিছুর সমষ্টিকে বলা হয় পরিবেশ। পরিবেশে 2 রকম উপাদান আছে, সজীব উপাদান আর জড় উপাদান, তাই তো? হ্যাঁ স্যার। সজীব উপাদান কোনগুলো? পশু পাখি, মানুষ, কীটপতঙ্গ, গাছপালা। আচ্ছা, আর জড় উপাদান আমরা 2 চোখে যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো বড় হয় না,
বায়ু, জল, মাটি, ঘর, বাড়ি সবকিছু হচ্ছে স্থান পরিবর্তন করতে পারে না। স্থান পরিবর্তন করতে পারে না, কথা বলতে পারে না, বংশ বৃদ্ধি হয় না, ওরা সংখ্যায় বাড়ে না, অনেক গুণগুলো জানো তুমি। ঠিক, ভেরি গুড। এবার বায়ুমণ্ডল কাকে বলে? না, ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় যে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা গঠিত স্তরকে বলা হয়, বায়বীয় স্তরকে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি উপাদান দ্বারা গঠিত ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে, মানে এইটা ধরো আমাদের মাটির ওপর থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, চারিদিকে বলয়াকার, মানে একদম ঘিরে আছে, যে অদৃশ্য গ্যাসীয় আস্তরণ বা আবরণ তাকে বলা হয় বায়ুমণ্ডল। এর কিন্তু কাজ অনেক, এর কাজ অনেক। এটা আমাদেরকে বাঁচতে অক্সিজেন দেয়, তাই তো? হ্যাঁ। তাহলে বায়ুমণ্ডলের কাজ কি কি? 1 নম্বর, আমাদেরকে অক্সিজেন দেয়। অক্সিজেন দেয় তো? হ্যাঁ। আমাদের কার্বন ডাইঅক্সাইডটাকে নেয়। কোথায় রাখি আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে? বায়ুমণ্ডলেই তো রাখি। বায়ুমণ্ডল না থাকলে কোথায় রাখতাম? তাহলে CO2 গ্যাসটাকে শুষে নেয়। আবার পৃথিবী থেকে যে আলোটা আসছে, পৃথিবী থেকে যে সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসছে, সূর্য থেকে যে আলোটা আসছে পৃথিবীতে, সেইটাকে ফিল্টার করে। কি করে? ফিল্টার করে দেয়। এই ফিল্টার করার সময় যে ক্ষতিকারক রশ্মিগুলো, যেমন অতিবেগুনি রশ্মি, কসমিক রশ্মি প্রভৃতিকে শুষে নেয়। তাহলে ছাকনার কাজও করছে বায়ুমণ্ডল। তাহলে হাতে কলমে আমরা 2-3টে কাজ এখনই দেখতে পেলাম, আরও কাজ কিন্তু আমরা ডিটেলসে দেখতে পাবো। যদি বাতাস না থাকতো, এরোপ্লেন উঠতে পারতো? পাখিরাও উঠতে পারতো না। তুমি মনে করো না, একটা পুকুর আছে, পুকুরে জল নেই, ওখানে কি নৌকা চলবে? তুমি কি পুকুরে জল নেই সাঁতার কাটতে পারবে? না। ঠিক একইভাবে পৃথিবীর চারপাশে যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে প্লেন চলতো না, পাখিরা উঠতে পারতো না, কোনো জীবজন্তুর অস্তিত্বই থাকতো না। মোটামুটি বোঝাতে পারলাম? এই বাতাস ছাড়াও জলীয় বাষ্প থাকে। কারণ পৃথিবীর মধ্যে 3 ভাগ জল আছে। এই জলটা কি হয়? অবিরত সূর্যের তাপে কি হয়? কি হয়? বাষ্প হিসেবে ওপর দিকে উঠে যায়। তাহলে এই বাষ্পটা কোথায় থাকে? বাতাসের মধ্যেই থাকে, মানে বায়ুমণ্ডলের মধ্যেই থাকে, তাই না? মোটামুটি ভাবে 0.5 থেকে 4% অবধি বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বা কমে গেলে অনেক রকমের অসুবিধা আমাদের হয়। যদি বেড়ে যায় তাহলে বৃষ্টি হয়, যদি কমে যায় তাহলে গরম লাগে, এরকম ব্যাপারগুলো হয়। তাছাড়াও আমরা যে এত পু পা করে গাড়ি চালাচ্ছি, এই গাড়ির ধুলো বালিগুলোও কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে। এই ধুলোগুলো হতে পারে কার্বনের, সিলিকনের প্রভৃতি ধাতুর, অধাতুর ধুলোগুলো ওপরে উঠে যায়। ঠিক আছে? এটা খুব কম পরিমাণে থাকে। যেখানে খুব গাড়ি ঘোড়া বা কলকারখানা আছে সেখানে 10 মাইক্রন, আর যেখানে অল্প মানে শুধু গাছ সেখানে 0.01 মাইক্রন। এইটাকে বলা হয় মাইক্রন। বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসীয় পদার্থের মোট ভরের পরিমাণ কত? সব যদি আমরা বায়ুটাকে মাপি তাহলে দেখব 5.5 × 10⁻15, মানে 5কে আমরা যদি 5.5কে যদি আমরা 10-এর পর 15টা শূন্য দিই, কতটা শূন্য? 10-এর পর 15টা শূন্য, মানে অনেক বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা। সেই জন্য আমরা এরকম ভাবে লিখছি 5.5 × 10, মানে 10 কতটা শূন্য? 15টা শূন্য, উপরে 15 লিখে দিলাম, এত ওজন। এবার উচ্চতা অনুসারে এগুলো স্তরগুলোকে ভাগ করা হয়েছে। তো তোমার বইয়ে নিশ্চয়ই ছবি আছে, এরকম একটা ছবি আছে এরকম। কোনটাকে কি মণ্ডল বলে এইটা আমাদের জানতে হবে। তো হোমোস্ফিয়ারটা হচ্ছে 88 কিলোমিটার পর্যন্ত। হোমোস্ফিয়ার মানে যেখানে আমরা বাড়িঘর করে বসে আছি।
ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত, যেখানে কি কি থাকে, বিভিন্ন গ্যাসের মিশ্রণ, জলীয় বাষ্প, জৈব অজৈব কণা, এইসব জিনিসগুলো থাকে। আর হেটেরো মানে কি বলতো, পার্থক্য। হেটেরো মানে আলাদা আলাদা জিনিস। হেটেরো মানে তারপরে 88 পরের উচ্চতাটা হেটেরো। তাহলে গঠনগতভাবে দু রকমে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, একই গ্যাস থাকে। আর হেটেরোস্ফিয়ার মানে এক এক উচ্চতায় এক একটা গ্যাস থাকে। ধরো প্রথমে নাইট্রোজেন থাকলো, তারপরে অক্সিজেন থাকলো, তারপরে হয়তো হিলিয়াম থাকলো, তারপরে হয়তো হাইড্রোজেন থাকলো, মানে পার্থক্য থাকে। পার্থক্য হলে বিষমমণ্ডল হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার কত দূর পর্যন্ত হয়? প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হয়। কত কিলোমিটার পর্যন্ত হয়? তাহলে 88 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, মানে এইটা হচ্ছে হোমোস্ফিয়ার। ধরো এখান থেকে এটা হোমোস্ফিয়ার হলো, বাতাসটাকে আমরা এখানে কেটে নিয়েছি, এটা 88 কিলোমিটার পর্যন্ত, এটা হচ্ছে হোমোস্ফিয়ার। তারপরে এই অংশটা ধরো 88 থেকে 200, এটা হচ্ছে নাইট্রোজেনের স্তর। তারপরে এটা কি? তারপরে এটা হচ্ছে অক্সিজেনের স্তর। নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, তারপরে হিলিয়ামের, তারপরে হাইড্রোজেনের স্তর। আস্তে আস্তে হালকা গ্যাসগুলো ওপরে থাকে, হালকা গ্যাসগুলো ওপরে যায়। হালকা গ্যাসগুলো ওপরে থাকে বলে কি হয় বলতো, ঘনত্বটা কম থাকে। ঘনত্ব কি হয়, আমরা যে বায়ুর মধ্যে আছি এর ঘনত্ব বেশি, এখানে খুব ঘন, এখানে বাতাসটা খুব গাঢ়, বুঝলে? যত উপরে যাব পাতলা হবে, বাতাসটা হালকা হবে, বাতাসের পরিমাণটা কমে যাবে। তারপরে দেখো, এবার উচ্চতা অনুযায়ী এবার এইটাকে আমরা ভাগ করতে পারি। এবার উচ্চতা অনুযায়ী আমরা ভাগ করতে পারি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কত দূর অবধি? 12 কিলোমিটার পর্যন্ত। তাহলে এরকম যদি আমরা একটা ছবি আঁকি, এই ছবিটা কিন্তু পরীক্ষায় পড়ে, ছবিটা কিন্তু পরীক্ষায় পড়বে। এখানে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এগুলোর আবার বৈশিষ্ট্য আছে। এখানে কি হয়, ট্রপোস্ফিয়ারে কি হয়, এখানে আমরা বাস করি, এখানে উষ্ণতাটা কি থাকে, আমাদের বাসযোগ্য থাকে। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে কিন্তু ঝড় বৃষ্টি সব হয়। ক্ষুব্ধমণ্ডল বলা হয়, এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ঝড় বৃষ্টি হয় তো, তার জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল, মানে রেগে থাকে সব সময়, শান্ত নয়, চঞ্চল প্রকৃতির। তখনই মেঘ চলে এলো, তখনই বৃষ্টি, তখনই গমগমে রোদ, তখনই আবার ঠান্ডা, কোথায় মেঘ সূর্য ঢাকা পড়ে গেল। এই জন্য বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল মণ্ডল, পরিবর্তনশীল স্তর। ট্রপোস্ফিয়ারটা হচ্ছে পরিবর্তনশীল স্তর। এইখানে পরীক্ষায় প্রশ্ন আসবে মেঘ বৃষ্টি কোথায় দেখা যায়, তখন বলতে হবে কোথায়? ট্রপোস্ফিয়ারে। কোথায়? ট্রপোস্ফিয়ারে মেঘ বৃষ্টি ঝড় হয়। পরীক্ষায় কিন্তু এরকম ছোট কোশ্চেন আসবে যে কোথায় মেঘ বৃষ্টি ঝড় হয়, বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ বৃষ্টি ঝড় হয়, তখন বলতে হবে ট্রপোস্ফিয়ারে মেঘ বৃষ্টি ঝড় হয়। তারপরে স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বাতাসটা হালকা হবে না আরো গাঢ় হবে? কি হবে? আরো হালকা হবে। যত উপরে যাবে হালকা হবে, যত উপরে যাবে বাতাস হালকা হবে। এখানে অনেক গাঢ় বাতাস ছিল, হ্যাঁ, ধুলোবালি সব বেশি ছিল, তারপরে একটু হালকা হালকা বাতাস। স্ট্র্যাটোস্ফিয়ার, এটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি হয়, এটা মোটামুটি ধরো 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, 20 থেকে 50। এখানে কিছুই হয় না, মেঘ বৃষ্টি ঝড় হয় না। এটাকে বলা হয় শান্ত মণ্ডল, এটা খুব ভদ্র। স্ট্র্যাটোস্ফিয়ারটা হচ্ছে শান্ত মণ্ডল। কি মণ্ডল? শান্ত মণ্ডল। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে, তাহলে কি বলবা? ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডল কাকে বলে, তাহলে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ওজোনের স্ফিয়ার। মেসোস্ফিয়ারও ধরতে পারো। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে
এই শান্তমণ্ডলের একদম ওপরে, শান্তমণ্ডলের ঠিক একদম লাস্টের দিকে থাকে ওজোন গ্যাসের স্তর। কি থাকে? ওজোন গ্যাসের স্তর। ওজোন মানে কি? অক্সিজেনের 3টে অণু, O3। ওজোন মানে হচ্ছে অক্সিজেনেরই একটা, O2 মানে হচ্ছে অক্সিজেন, আর O3 মানে হচ্ছে ওজোন। এই যেখানে অক্সিজেন গ্যাসটার একটা লেয়ার থাকে, একটা আস্তরণ থাকে। ব্যাপারটা কিরকম হলো? আমরা যদি একটা ফানেলে প্রথমে আমরা যদি প্রথমে আমরা যদি সর্ষের তেল ভরি, তারপরে যদি আমরা কেরোসিন তেল ভরি, তারপরে যদি আমরা সাদা তেল ভরি, তাহলে আমরা দেখতে পাবো আলাদা আলাদা রং দেখতে পাচ্ছি। তো এইরকমভাবে প্রথমে ভারীটা কোথায় আছে? কেন্দ্রের দিকে। মানে প্রথমে পৃথিবীর গায়ে ভারী ভারী বাতাস, তারপরে হালকা, তারপর লাস্টের দিকে ওজোন স্তর, এটা একদম খুব হালকা। ওজোন স্তর আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ করে, যেটা আছে ইউভি রশ্মিটাকে শোষণ করে। কি করে? আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে। শোষণ করে। ওজোন স্তরে আল্ট্রাভায়োলেট রশ্মি শোষিত হয়। এই রশ্মির ফলে কি কি ক্ষতি হয়? এই রশ্মির ফলে স্কিন ক্যান্সার হয় মানুষের, এছাড়া বিভিন্ন প্রাণীদের ক্ষতি হয়। হ্যাঁ, বিভিন্ন রকমের অসুখ হয়, ক্যান্সার, স্কিন ক্যান্সার হতে পারে, ওই সাদা সাদা ছোপ ছোপ দাগ হতে পারে, অনেক ক্ষতি হয়। এটা কেন নষ্ট হয়ে যাচ্ছে বলো তো? ওজোন স্তর এখন ধ্বংস হচ্ছে কেন? মানুষের বিবিধ কাজকর্মের ফলে। বিবিধ কাজকর্মের ফলে, এই যে উষ্ণায়ন ঘটছে, তার ফলে আমরা যে ফ্রিজ ব্যবহার করছি, ওখানে টেফলন, ফেয়ন, ওই ফ্রিয়নগুলো যাচ্ছে, বাতাসটাকে ফুটো করে দিচ্ছে, এই আবরণটাকে ছাকনার মতো ফুটো করে দিচ্ছে, চালনির মতো ফুটো ফুটো করে দিচ্ছে। আর সূর্যের আলো ওই ফুটো দিয়ে যখন আমাদের গায়ে এসে পৌঁছাচ্ছে, তখন কিন্তু আমাদের স্কিনের অসুখ হয়ে যাচ্ছে। তাহলে নষ্টটা হচ্ছে এছাড়াও কিসের জন্য? অত্যাধুনিক জিনিস যেমন এসি, ফ্রিজ, এগুলো ব্যবহার করার জন্য ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এই ছবিটা তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে, কত দূর থেকে কত দূর পর্যন্ত কোন স্তর আছে, একটু মুখস্থ করতে হবে। পারবে তো? আমার বইয়েতে অন্যরকম করে ছবি আঁকা আছে। কেমন করে আছে? লম্বা করে, মানে এরকম করে এরকম? শঙ্কুর মতো আঁকা নেই। এরকম? না, এরকম নেই। আচ্ছা, শঙ্কুর মতো এরকম করে, নেই। একই ব্যাপার, লম্বা করে আঁকা থাকলে হবে। এইটা ধরো লম্বা করে দেওয়া আছে, দেখো এই ছক হ্যাঁ, ছক এরকম ভাবেই আকারে আছে, এখানে কোনটা কি আঁকা। সেটা লেখা আছে, এরকম ভাবেও হতে পারে। তাহলে হোমোস্ফিয়ার কি কেন নাম করা হয়েছে? না, এখানে বাতাসের ঘনত্বটা প্রায় সমান থাকে। সমান মানে হচ্ছে হোমো। আর এখানে ঝড় বৃষ্টি হয়, এখানে সমমণ্ডল বলা হ্যাঁ, হয়। হেটেরো মানে কি? মানে হেটেরো মানে আলাদা আলাদা ঘনত্ব। হেটেরো মানে হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ, ঘনত্ব। উপাদানগুলো অনুপাত সমান থাকে না, সব জিনিস সমান থাকে না, কোথাও বেশি কোথাও কম। তাহলে 88 থেকে 10,000 পর্যন্ত। তাহলে বাতাস কত দূর পর্যন্ত আমরা দেখতে পাবো? বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত দেখতে পাবো? হ্যাঁ, 10,000 কিলোমিটার হ্যাঁ, পর্যন্ত বাতাস 10,000 কিলোমিটার পর্যন্ত অবস্থিত। এখানে কয়েকটা বিশেষ বিশেষ জিনিস আছে, যেমন স্ট্র্যাটোপোজ, তারপরে ট্রপোপোজ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দুটো ভাঁজের নাম। এই দুটো স্তরের মাঝের যে লেয়ারটা, সেটাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, ট্রপোপোজ হচ্ছে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যের লেয়ারটা, ট্রপোপোজ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর মেসোপোজ হচ্ছে থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যেরটা। হ্যাঁ, এখানে পরীক্ষায় বিশেষত কোশ্চেন আসবে যে পৃথিবীর বায়ুমণ্ডলের ছবি আঁকো, বিভিন্ন বায়ু বলয়গুলো দেখাও, চাপ বলয়গুলো, বায়ুগুলো দেখাও, এটা আসবে। আবার বলতে পারে যে এরোপ্লেন কোন উচ্চতায় উঠে মানে উঠতে পারে, ঝড় বৃষ্টি কত দূর পর্যন্ত হয়, কোন 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 বায়ুমণ্ডলে হয়, মানে কোন লেয়ারে হয়। ট্রপোস্ফিয়ার। পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে তাপমাত্রা কম হতো না বেশি হতো? বেশি হতো। অনেক বেশি হতো। ফিল্টার করতে পারছে,
হ্যাঁ ফিল্টার করে দিচ্ছে, তাই কম তাপমাত্রা ও মানে তাপমাত্রা কমে যাচ্ছে। তাপের কুপরিবাহী বায়ু না থাকলে পৃথিবীর তাপমাত্রা দিনের বেলায় খুব বেশি এবং রাতের বেলায় খুব কম হতো। কারণ সূর্য থেকে আসা তাপের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস অণু ও কণা দ্বারা প্রতিফলিত হয়ে যায়। মানে এখানে ধরো এইটা ধরো বায়ুমণ্ডল, এখানে সূর্যের রশ্মি আসছে, টুক করে ওকে পাঠিয়ে দিচ্ছে, আবার ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে ওপর দিকে, বুঝলে? হ্যাঁ স্যার বাতাসের কণাগুলো এই রশ্মিটাকে, এই আলোর রশ্মিটাকে পাঠিয়ে দিচ্ছে, বিচ্ছুরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আগত তাপের খুব কম পরিমাণ অংশ বায়ুমণ্ডল ও পৃথিবীকে উত্তপ্ত করে। তাহলে বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী অনেক গরম হয়ে যেত, দিনের বেলায় গরম আর রাতের বেলায় অনেক ঠান্ডা হয়ে যেত। আমরা তো টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে কেন এটা দেখলাম। তারপরে দেখো তো হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। ট্রপোপোজ কি, এটা পরীক্ষায় এসেছিল কয়েকবার। টপোস্ফিয়ারের সীমানায় টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ স্থলে বায়ুর উষ্ণতা হ্রাস পায় না, আবার বৃদ্ধিও পায় না, মানে একটা লিমিটে থাকে, প্রায় ধ্রুবক থাকে। এই অঞ্চলকে বলা হয় টপোপোজ। পরীক্ষায় এটা কিন্তু পড়ে হ্যাঁ পরীক্ষায়, হ্যাঁ। হ্যাঁ স্যার তারপরে চলো শান্তমণ্ডল কাকে কেন বলা হয় বললাম, স্ট্র্যাটোপোজ বললাম। আচ্ছা, সৌর পর্দা কি, এটাই ইম্পর্টেন্ট একটা, ভিভিআই। প্রাকৃতিক সৌর পর্দা স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। মানে সূর্যের সামনে যেমন আমরা পর্দা টাঙিয়ে দিই, রোদ পড়তে দিই না, সেরকম এটা হচ্ছে প্রকৃতি একটা পর্দা টাঙিয়ে দিয়েছে, যেটা হচ্ছে O3 ওজোন গ্যাসের একটা পর্দা, বুঝলে? হ্যাঁ স্যার চলো আমরা দেখি আর কোনটা কোশ্চেন হচ্ছে। আমি তোমাদের মানে টেক্সট বইটা এখনো পাইনি, টেক্সট বইটা স্ক্যান করতে দিয়েছি, তারপরে পেলে তখন ঠিক হবে, হ্যাঁ, আরো ভালো পড়া যাবে। হ্যাঁ স্যার আচ্ছা, বৈপরীত্য উত্তাপ ঘটনাটা কি জানো? বৈপরীত্য উত্তাপ সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হারে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু আচ্ছা, তাহলে কখনো বুঝলাম কি, কখনো এটা মাটি, এখান থেকে আমি যদি 6.4 কিলোমিটার উপরে উঠে যাই তাহলে কমে যাবে 1 ডিগ্রি। কত ডিগ্রি কমবে? হ্যাঁ 1 ডিগ্রি কমবে। আবার যদি এখানে 12.8-এ আমি মাপি তাহলে আরো 1 ডিগ্রি কম হবে, তাই না? ধরো এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে 29 হলো, এখানে হয়ে যাবে 28। তারপরে হ্যাঁ কখনো 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 উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়, এই ঘটনাকে বৈপরীত্য বৈপরীত্য উত্তাপ উত্তাপ বলে। বলে। পার্বত্য উপত্যকায় দেখা যায়। হ্যাঁ কেমন, ধরো এই একটা পাহাড়, এই একটা পাহাড়, তাই তো? দুটো হ্যাঁ পাহাড়, দুটো পাহাড়। এবার কি হচ্ছে দেখো, এই জায়গায় সূর্যের আলো পড়ছে, এখানে বাতাসটা গরম হচ্ছে, তাই তো? হ্যাঁ সব জায়গায় বাতাসটা গরম হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যত উপরে উঠবো, এখানে যদি 30 ডিগ্রি তাপমাত্রা হয় তাহলে এখানে 29 ডিগ্রি হবে আশা করি, নাকি? হ্যাঁ কিন্তু কি হচ্ছে, এই যে এখান দিয়ে সূর্যের আলোটা এখান থেকে কি হয়, আমরা জানি গরম বাতাস উপরে উঠে যায় না? গরম বাতাস যদি গরম হয় হ্যাঁ কোথায় উঠে যাবে? ওপর দিকে উঠে যাবে, এই ঢাল হ্যাঁ বেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। এই তাপের বাতাস মানে উত্তপ্ত বাতাসটা ওপর দিকে গিয়ে এই ওপরের বাতাসটা তাপমাত্রা না কমে দেখা যাচ্ছে এখানে 31 ডিগ্রি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার হতো নর্মাল নিয়মে হতো 29 ডিগ্রি, কারণ উচ্চতাটা বেশি আছে, কিন্তু দেখা যাচ্ছে 31 ডিগ্রি। কেন হচ্ছে না, এখান থেকে যে গরম বাতাস সেটা উপরে উঠে যাচ্ছে, নিয়ে ওখানে ঠান্ডার বদলে গরম হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। আচ্ছা, চলো এখানে এমসিকিউ দেখবো না, এমসিকিউ পরে দেখবো, এগুলো দিয়ে দিব তোমাকে আমি, হ্যাঁ, এগুলো সব। হ্যাঁ স্যার আচ্ছা, এইখানে একটা কোশ্চেন দেখো, মেরুজ্যোতি
মেরুজ্যোতি মানে কি বলতো? মেরুজ্যোতি মানে হচ্ছে, অরোরা। হ্যাঁ, অ্যারোরা কোথায় দেখা যায়? মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে পৃথিবী, এটা পৃথিবী তো, এই সব জায়গাতে কিন্তু এই 24 ঘন্টা দিন 24 ঘন্টা রাত হয় না। কোনো কোনো জায়গায় 6 মাস ধরে একটানা রাত চলে। মেরু অঞ্চলে 6 মাস ধরে একটানা রাত চলে। সেই রাতের সময় এক প্রকারের জ্যোতি দেখা যায়, এক প্রকারের আলো দেখা যায়, সেটাকে বলা হয়, সেটাকে কি সেটাকে বলা হয়? বলা হয় মেরুজ্যোতি। মেরুজ্যোতি। হ্যাঁ, সে বিভিন্ন ধূলিকণা বা বায়ুর সঙ্গে সূর্যের রশ্মির ওটা ধাক্কা খেয়ে তো হয়। প্রতিফলিত হয়ে সেই আলোটা আমরা দেখতে পাই। তাহলে মেরুজ্যোতি যে স্তরে দেখা যায় তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, কোনটা হবে? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, হিলিয়াম গ্যাসের স্তর কোথায় থাকবে, সব থেকে উপরে না নিচে? ওপরে থাকবে। হালকা গ্যাস তো, হালকা গ্যাস সব থেকে ওপরে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই চ্যাপ্টার তুমি একটু পড়েছো? হ্যাঁ স্যার। তোমার কোনো কোশ্চেন আছে? না। সিএফসি যোগ্য কি গো? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন, ঠিক বলেছো। এইটা কোথায় থাকে জানো? আমরা যে সাদা সাদা লাইটগুলো জ্বালাতাম আগে, এরকম প্যাঁচানো, তারপর এরকম ভাবে টিউব, মানে কি বলতো, বাল্বের মতোই, কিন্তু এরকম দুটো টিউব থাকতো। লাইটগুলো দেখেছো সাদা সাদা? হ্যাঁ স্যার। আগে খুব ব্যবহার করা হতো। ওর ভেতরে ওই গ্যাসটা থাকতো। তারপরে আমরা যে মানে এসি ব্যবহার করছি, তারপরে ফ্রিজ ব্যবহার করছি, এই সবগুলোতে এই ক্লোরোফ্লোরোকার্বনকে ব্যবহার করা হয়। এগুলো কার্বনেরই একটা রূপ। এখানে অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, ওগুলো দেখতে হবে। ক্লোরোফ্লোরোকার্বনের ভূমিকা কি করে আমাদের হ্যাঁ। পরিবেশটাকে। গ্রিন হাউস গ্যাস কাকে বলা হয় জানো? হ্যাঁ। কাকে বলা হয়? আমাদের ভূপৃষ্ঠের চারিপাশে যেসব বিভিন্ন ধরনের গ্যাস ভেসে বেড়ায়, যার জন্য পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন ঘটে, সেই সব গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। হ্যাঁ, যে যে গ্যাসের জন্য আমাদের পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, সেই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে। সিএফসিও হবে, CO2। সিএফসিও হতে পারে, CO2 হতে পারে। তো সব থেকে বড় হয় CO2-র জন্য। CO2-ই বেশি প্রভাব ফেলে, এই জন্য CO2-কেই মেন, CO2-কেই গ্রিন হাউস গ্যাস বলা হয়। সবগুলোকেই বলা হয়, কিন্তু মেন গ্রিন হাউস গ্যাস হচ্ছে CO2। ওকে, বেশি পরিমাণে থাকে। বেশি পরিমাণে থাকে আর বেশি গরম হয়ে যায়। ওই জন্য পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। কেন বলতে পারবে? গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হ্যাঁ, মানব জাতির বিবিধ, হ্যাঁ স্যার বলছি, বলো। মানব মানব জাতির বিবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী গ্যাসীয় উপাদানগুলি পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গ্রিনহাউস প্রভাব বেড়ে গিয়ে বায়ুমণ্ডল তথা পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বৃদ্ধির যে ঘটনা সংঘটিত হচ্ছে, তাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। কেন হচ্ছে আমি ওটা বললাম। কি করছো কি? কেন আমরা কি হচ্ছে? এমন খারাপ কাজ করছি? এক নম্বর, গাছ আমরা কেটে দিচ্ছি। গাছ কেটে দিচ্ছি, গাছ কি করে বলো তো? কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলোকে খেয়ে নেয়, তাপমাত্রাটাকে কমাতে সাহায্য করে, তাই না? ব্যাপারটা বোঝো। আমি বললাম গ্রিন হাউস প্রভাব গ্যাস প্রভাব কেন হচ্ছে, গ্রিন হাউস এটা উষ্ণতাটা কেন বৃদ্ধি পাচ্ছে? গাছ কাটার ফলে বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ স্যার। তারপরে বিভিন্ন রকমের জ্বালানি ব্যবহারের ফলে বৃদ্ধি পাচ্ছে না? আমরা টুক করেই সব হ্যাঁ। কিছু পুড়িয়ে দিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণে এসি ব্যবহার করলেও সেই গ্রিন হাউস এর প্রভাবটা বাড়ছে। কেন বলতো? আমার বাড়িটা ঠান্ডা থাকছে, কিন্তু ওই এসিটা বাইরে তো গরম বাতাসটা বার করে দিচ্ছে, হ্যাঁ। আর ওটা চলতে গিয়েও তো কয়লা পুড়তে হচ্ছে, কয়লাতে কারেন্ট তৈরি করতে হচ্ছে, তাই না? কয়লা পুড়তে গিয়ে তো ওখানে তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না? তাহলে আমরা ভেবে দেখতে গেলে গাছ কাটার ফলে
এবং বিভিন্ন রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার বেশি বেশি করার ফলে গ্রিন হাউস গ্যাসের উৎপত্তি বাড়ছে, অর্থাৎ উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বৃদ্ধি করতে মানুষ কিন্তু খুবই দায়ী, দায়ী নয়? এখানে একটা জিনিস দেখো, বাতাস যে আছে আমাদের মাথার উপরে, সেই বাতাসের চাপটা কিরকম ভাবে বৃদ্ধি পায়। স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মানে সব থেকে বেশি স্ট্র্যাটোস্ফিয়ারে চাপ থাকে, তারপরে মেসো, না ট্রপো, না থার্মো। এটা সিকোয়েন্সটা হবে, সব থেকে বেশি ট্রপোস্ফিয়ারে চাপ বেশি থাকে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, তারপরে মেসোস্ফিয়ারে, তারপরে থার্মোস্ফিয়ারে। এইটা মনে রাখতে হবে। চাপ বৃদ্ধির স্কেল, সব থেকে চাপ বেশি থাকে, মানে বাতাসটা বেশি ঘন থাকে টপোস্ফিয়ারে, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে, তারপর মেসো, তারপর থার্মোস্ফিয়ারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, শক্তির ব্যবহার যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কি হবে বলতো? এই গ্রিন হাউসটাকে আমরা কিন্তু থামাতে পারবো না? যেমন আমরা অনেকটাই করে ফেলেছি। আগে কাঠে রান্না করতাম, এখন আমরা কিসে করছি বলতো? গ্যাসে করছি। বা প্রাকৃতিক যে জ্বালানিগুলো সেগুলোকে যদি ইউজ করি, যদি সোলার আমরা যদি ব্যবহার করি, সোলার চিমনি, সোলার স্টোভ হয়, জানো? সোলার স্টোভেও কিন্তু রান্না করা যায়। সূর্যের আলো পড়বে, একটা বাক্সর মতো থাকবে, সূর্যের আলো পড়বে, ওখানে কিন্তু রান্না হয়ে যাবে। তাহলে এগুলো করলে আমাদের কি হবে? জ্বালানিটা পুড়ছে না, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না। তাহলে আমরা যদি শক্তিটাকে ভালোভাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই গ্রিন হাউস ইফেক্টটাকে কমাতে পারবো। আচ্ছা, তারপরে দেখি এই দেখো, এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে, কিন্তু 1 বা 2 নম্বরে পড়বে। ধ্বংসের প্রভাব, যদি ওজোন স্তর ধ্বংস হয়ে যায় কি হবে? ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় কি হবে? পৃথিবীর কার্বন ডাই অক্সাইড শোষণ ক্ষমতা কমে যাবে। এছাড়াও বিভিন্ন প্রজাতি উষ্ণতা বৃদ্ধির কারণে মারা যাবে। হ্যাঁ, ওজোন স্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের তো বিভিন্ন রকম অসুখ হবেই। তারপরে আর কি হবে? উষ্ণতা বৃদ্ধি হবে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হয়ে যাবে, উষ্ণায়ন হবে। এর ফলে কিন্তু জীবজগৎ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। বিকল্প শক্তি বলতে কি বোঝো বলো তো? বিকল্প শক্তি হচ্ছে যে শক্তিগুলো আমরা ব্যবহার করি না কিন্তু করলে করা যায়, সেই শক্তিগুলোকে বিকল্প শক্তি বলে। যেমন ধরো, পৃথিবীটাকে যদি আমরা গর্ত করি, পৃথিবীর ভেতরে তাপমাত্রা অনেক বেশি, এখানে প্রায় 2000 ডিগ্রি তাপমাত্রা। এই তাপটাকে কাজে লাগিয়ে আমরা জল গরম সবই করতে পারি, কিন্তু এটাকে লাগাতে পারছি না এখন অবধি। এখনো সেরকম কিছু আবিষ্কার হয়নি যে পৃথিবীর তলার তাপমাত্রাকে লাগিয়ে আমরা কিন্তু কারেন্ট তৈরি করব, তাই না? এই পৃথিবীর ভেতরে অভ্যন্তরীণ তাপটাও হচ্ছে একটা বিকল্প শক্তি। সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, নদীর ঢেউয়ের শক্তি, সমুদ্রের স্রোতের শক্তি, এগুলো হচ্ছে সবই বিকল্পীয় শক্তি। কি কি শক্তি বললাম? সৌরশক্তি, বায়ুশক্তি, পৃথিবীর ভিতরের তাপ মানে ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি, আর সমুদ্রের ঢেউয়ের শক্তি। অনেক দেশে কি হয়েছে বলতো? এরকম চারকোনা পাত তৈরি হয়ে গেছে, ঢেউ এগুলো নাচছে, আর এখানে সব টারবাইন লাগা আছে, টারবাইনটা ঘুরছে। এর ফলে ইউনিট কারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে বিকল্প শক্তি কি কি আমরা জানলাম। বিকল্প শক্তিগুলো ব্যবহার করলে কি হবে বলতো? আমাদের জীবাশ্ম জ্বালানিগুলো পুড়াতে হবে না, আমাদের পরিবেশটা উষ্ণ হবে না, তাই না? বজ্র মানে আমরা যেটা ফেলে দিই, ওয়েস্টেজ, সেটা থেকেও কিন্তু শক্তি উৎপন্ন করা যায়, তাই না?
হ্যাঁ একটা উদাহরণ দাও তো, ফেলে দেই ওই জিনিসটাকে যদি আমরা সংগ্রহ করে রাখি তাহলে ওখান থেকে শক্তি আসবে। তুমি ধরো না তোমাদের স্কুলে যে ছোট ছোট কাগজের টুকরোগুলো হয়, সেই টুকরোগুলো তো একটা জায়গায় জড়ো করে রাখলে এক বস্তা হবে, হবে না? এক বস্তা, হ্যাঁ স্যার। এক বস্তা হবে না, হবে না? হ্যাঁ স্যার। এই এক বস্তা এই কাগজটা জ্বালিয়ে আমি 1 ড্রাম জল গরম করতে পারবো না, পারবো না? পারবো। তাহলে কিছুটা কারেন্ট তৈরি করা যাবে, পারবো। কিছুটা কারেন্ট তৈরি করা যাবে, হ্যাঁ। যাবে না? হ্যাঁ তাহলে স্যার। বিভিন্ন রকম, আমি শুধু কাগজটা উদাহরণ দিলাম, বিভিন্ন রকমের বজ্রগুলোকে যদি আমরা ঠিকঠাক ভাবে সংগ্রহ করে সেগুলো থেকে যদি তাদের উপযোগ করি, ব্যবহার করি, তাহলে সেগুলো থেকে আমরা বায়োগ্যাস। বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। যেমন আখ খেয়ে, আমরা আখ খাই তো, অনেক সময় মেশিনে ঘুরিয়ে আখ খাই, এই আখের ছিবড়ে থেকেও কারেন্ট তৈরি করা যায়, আখের ছিবড়ে থেকেও কারেন্ট তৈরি করা যাবে, যাবে না? হ্যাঁ। তবে এখন সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে সোলার সিস্টেমটা, সূর্যের তাপটাকে আমরা ধরে নিয়ে, সূর্যের তাপটাকে আমরা, সূর্যের এই রোদটাকে আমরা ধরে নিয়ে ওখান থেকে কারেন্ট তৈরি করছি। আমার বাড়িতেও লাগানো আছে, এখন যা দেখছো লাইট ফাইট যা জ্বলছে সব সোলার থেকে জ্বলছে। তাহলে এর ফলে কি হচ্ছে বলো তো, আমার জন্য কারেন্ট তৈরি করতে কয়লা পোড়াতে হচ্ছে না। হ্যাঁ। ওজোন গহ্বর বলতে কি বোঝো, এটা পড়ো তো একটু, 103 নম্বরটা। মনুষ্য সৃষ্ট চারিদিকে গড়ে ওঠা নতুন নতুন শিল্পে ব্যবহৃত বা কলকারখানা থেকে নিঃসৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন সিএফসি, N2O, হ্যালোন ইত্যাদি ও কিছু প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তর ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে ও ক্রমশ পাতলা হচ্ছে। ব্রিটিশ বিজ্ঞানী জো ফরম্যান আন্টার্কটিকা অঞ্চলে উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরে এই ক্ষয় প্রথম লক্ষ্য করেন। তিনি এই অবক্ষয়ের নাম দেন ওজোন হল বা ওজোন গহ্বর। পরীক্ষায় প্রশ্ন আসলে পারবে ওজোন গহ্বর কি? হ্যাঁ। তাহলে আমরা যেটা বললাম যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, এসি, ফ্রিজ, এগুলো, সেগুলো থেকে বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস নির্গত হচ্ছে, দিয়ে ওজোন স্তরটাকে ফুটো ফুটো করে দিচ্ছে। এই ফুটো ফুটো হয়ে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে ওজোন গহ্বর। এই দুটোর নাম দেখো, ওডিএস আর ওডিপি। ওডিএস এর ফুল ফর্ম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, আর ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল। এই দুটো ফুল ফর্ম। তাহলে এই ওডিএস মানে হচ্ছে যে যে জিনিসগুলো, যেমন ধরো ওখানে সিএফসি, এইটা সিএফসি, তারপরে N2O, এগুলো কোনটার জন্য ধ্বংস হচ্ছে ওজন, ওজন স্তরটা। আর এইটা হচ্ছে ক্ষমতা, এই যে এই গ্যাসগুলোর যে ক্ষমতা আছে সেটাকে বলা হয় পোটেনশিয়াল। কোন গ্যাসের কত ক্ষমতা, সিএফসির সব থেকে বেশি ক্ষমতা। হ্যাঁ। তাহলে ওজন গ্যাসে অনেক কোশ্চেন আসছে না? হ্যাঁ। হ্যালোন কি দেখো তো, হ্যালোন। ব্রোমিন সমন্বিত এক প্রকার হ্যালো হাইড্রোকার্বন ও বা যা অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় তাকে হ্যালোন বলে। হ্যাঁ, হ্যালোনের এইটা হচ্ছে সংকেত। তো মানে আমরা কোনো জায়গায় আগুন লেগে গেলে কি করি বলতো, একটা ছোট্ট ফায়ার এরকম ব্রিগেড। লাল, ফায়ার ব্রিগেড আসার আগে ছোট্ট একটা লাল কালারের একটা বড় একটা সিলিন্ডার থাকে, সেটা দিয়ে আমরা কিছু গ্যাস বের করে দিই, তাই তো? এইটার মধ্যে হ্যালোড থাকে, এটার মধ্যে কি থাকে, হ্যালোড থাকে। এই হ্যালোডটা যখন আমরা ভেঙে দিই তখন এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়। আর এখানে আগুন জ্বলছিল, এই আগুনের ওপরে কার্বন ডাই অক্সাইড ঘিরে ফেলে, তারপরে এবার অক্সিজেন পায় না বলে আগুনটা দমবন্ধ হয়ে মরে যায়, তাই না? হ্যাঁ। আগুনটা দমবন্ধ হয়ে মরে যায়। আর কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? আর কি কোশ্চেন আসতে পারে?
সবই তো হলো, দেখছি দাঁড়াও। একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম। মিথেন, একটি বলেছে, এখানে দুটো ক্লোরোফ্লোরোকার্বন, দেওয়া আছে, মিথেন গ্যাস আর সিএফসি। ক্লোরোফ্লোরোকার্বন। এই দুটো হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাসের নাম। পরীক্ষায় গ্রিন হাউস এফেক্টটাও আসে, গ্রিন হাউসের প্রভাব, এইটা এফেক্ট। হ্যাঁ ঠিক আছে, পরের দিন আমরা টেক্সট বইটা স্ক্যান করে নিই, তখন ওখান থেকে পড়বো। হ্যাঁ, হ্যাঁ স্যার। কোশ্চেন যদি কিছু থাকে সেটা রেডি করবে, আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি।